প্রধানমন্ত্রী ভারত চীন সফর, আলোচনায় তিস্তা প্রকল্প। প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নামুল ইসলাম খান প্রজ্ঞাপন জারি। বেনজিরের স্ত্রীর নামে কেনা জমি ফেরত চান মালিকেরা। মোদির শপথ অনুষ্ঠান ৯ জুন সন্ধ্যায়, শেখ হাসিনা যাচ্ছেন শনিবার। হজের তারিখ ঘোষণা করল সৌদি আরব। এআই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা। এবং হারল পাকিস্তান, বাবরকে ধুয়ে দিলেন ভারতের ক্রিকেটার বিশ্লেষক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের সভাপতি হিসেবে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ দলটির সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী ভারত ও চীন সফরকে সামনে রেখে আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, ২ সফরেই গুরুত্ব পাবে প্রকল্প। তিনি জানান, এ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, এই প্রকল্পে নিজস্ব অর্থ খরচ করা হবে না। ভারত বা চীন যারা জুৎসই প্রস্তাব দেবে, তাদের কাছ থেকে অর্থ সহায়তা নেবে ঢাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে রাজনীতি শুরু করেছে দিল্লি ও বেজিং। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে এখনও সমঝোতা হয়নি বাংলাদেশ ও ভারতের মধ্যে। এই পরিস্থিতিতে ২০১৪ সালে চীনের কাছে নতুন প্রস্তাব তুলে ধরে ঢাকা। ২০১৯ সালে ঢাকা বেজিং যৌথ সমীক্ষাও শুরু হয়, কিন্তু এরপর আর আগায়নি আলোচনা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিস্তা প্রকল্প নিয়ে নতুন করে আগ্রহ দেখায় দিল্লি। তাই আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি ও বেইজিং সফরে বিষয়টি গতি পেতে পারে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আমি কেন আমার পকেটের টাকা খরচ করব? এখানে যেহেতু অন্য খাত থেকে খরচ করার সুযোগ আছে, কেন আমরা সেটা নেব না? যে আমাদেরকে ভালো অফার দেবে এবং যে আমাদেরকে কম সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবেন, আমাদের দৃঢ় বিশ্বাস সরকার সেই সিদ্ধান্তটাই নেবে। এখানে অনেক কিছু বিবেচনার বিষয় আছে, যার জন্য ধীরে সুস্থে আমরা এটা নিয়ে আগাতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক নামুল ইসলাম খান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এতে বলা হয়, মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে তার যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকার সচিব পদমর্যাদা ও ৭৮,০০০ টাকা বেতন এবং অন্য সুবিধাদি সহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। ১৯৫৮ সালে ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন নাইমুল ইসলাম খান। তার পিতার নাম নুরুল ইসলাম খান, তিনি ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মায়ের নাম নুরুন নাহার খান। নাইমুল ইসলাম খান ৬ ভাই বোনের মধ্যে বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ এবং সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নাইমুল ইসলাম। তিনি ২০০৭ সালে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। তখন থেকে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি টেলিভিশনে আলোচক হিসেবেও অংশ নিয়ে আসছেন। মাদারীপুরের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রীর নামে কেনা ৯০ একর জমি ফেরত চান জমির মালিকেরা। এসব জমি বেশিরভাগই হিন্দুদের। তাদের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কেনা হয়েছে তাদের জমি। এদিকে গোপালগঞ্জে বেনজির আহমেদের ছত্রছায়ায় অনেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। মাদারীপুরের রাজৌরি স্ত্রী জিসান মির্জার নামে ২ বছরে প্রায় ৯০ একর জমি কিনেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির। আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রয়ের খবরে মুখ খুলতে শুরু করেছেন এসব জমির মালিকেরা। কদমবাড়ি ইউনিয়নের বড়খোলা গ্রামের সরস্বতী রায়ের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে তার ৩০% ফসলি জমি নামমাত্র মূল্যে কিনে নেওয়া হয়েছে। আর দুলাল বেলার ৩ বিঘা জমি কিনে নেওয়া হয়েছে মাত্র ৩ লাখ টাকায়। ভুক্তভোগী দুলাল বেলা বলেন, আমাকে বলা হয়েছিল, আপনি যদি এই জমি না দেন তাহলে এখানে চাষ করবেন কিভাবে?
এখানে চাষাবাদ করার মতো তো কোনো কায়দা নেই, কারণ আমি তো এখানে বাউন্ডারি দিয়ে দিব। এ বিষয়ে কেউ আদালতে অভিযোগ করলে সহযোগিতা করার কথা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। তিনি বলেন, অভিযোগ আনলে তখন আদালত যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ফ্রান্সের নরম্যান্ডিতে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। ফ্রান্সের মিত্র বাহিনীর আক্রমণের ৮০তম বার্ষিকী উপলক্ষে ওমাহা বিচের ডি-ডে এর অনুষ্ঠানে তাছাড়াও বিশ্বের আরও ২৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন। তাদের সামনে বেশ শক্তিশালী ভাষণও দেন বাইডেন। গণতন্ত্র ও স্বাধীনতার নামে ত্যাগের কথা নিজের ভাষণে তুলে ধরেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এত শক্তিশালী বক্তব্য সত্ত্বেও একটি বিশেষ ঘটনা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি খেই হারিয়ে ফেলেন। বাইডেনের এই ভিডিও এখন সামাজিক মাধ্যম এক্সে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, তার স্ত্রী ব্রিজিট মাখো এবং জিল বাইডেনের মাঝে দাঁড়িয়ে রয়েছেন বাইডেন। এরপর তিনি ইমানুয়েল মাখোর সঙ্গে করমর্দন করেন। তবে এরপরই ঘটে বিব্রতকর ঘটনাটি। নিজের পেছনে রাখা একটি চেয়ারে বসার চেষ্টা করার সময় বাইডেন পুরোপুরি খেই হারিয়ে ফেলেন বলেই মনে হয়েছে। তবে এখানেই শেষ নয়। ফ্রান্সের এবিসি নিউজের উপস্থাপক ডেভিড মুরের সঙ্গে এক সাক্ষাৎকারে বাইডেনের দাবি করেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৪০ বছরের বেশি সময় ধরে চেনেন। যদিও ১৯৮০-র দশকের পুরোটা সময় কেজিবি গোয়েন্দা অফিসার হিসেবে কাটিয়েছেন ক্রেমলিনের প্রধান। তবে ১৯৭৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন পুতিন। সেন্ট পিটার্সবার্গ ও পূর্ব জার্মানিতে কাজ শেষে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। ফলে বাইডেন আসলেই পুতিনকে চিনতেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক, মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার।
নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে উদ্ধৃত শপথ অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল, কিন্তু এখন এটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে বলে খবরে বলা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, মোদী শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি সরকার গঠনের দাবি জানাবেন। বুধবার মোদীকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচন করা হয়েছে। এর ফলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার পথ সুগম হয়েছে। জওহরলাল নেহরুর পরে মাত্র দ্বিতীয় ভারতীয় নেতা হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, ভুটানের প্রেসিডেন্ট শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথকে আমন্ত্রণ জানানো হয়েছে। জিলহজ মাসে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র হজের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী 14 জুন শুক্রবার থেকে দেশটিতে শুরু হচ্ছে হজ। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় এই ঘোষণা দেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজ যাত্রীরা শুক্রবার থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবে। এরপর জিলহজ মাসের 10 তারিখ পালন করবে ঈদুল আজহা বা কোরবানের ঈদ। আর ঈদুল আজহার দুদিন আগে থেকেই শুরু হয় হজের কার্যক্রম। এক বিজ্ঞপ্তিতে সৌদির সর্বোচ্চ আদালত বলেন, বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 16 জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে আগামী 14 জুন শুক্রবার থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। এআইয়ের প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায়, আর তাই নিজেদের কল্পনায় কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করেন অনেকেই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি নারীদের ছবি নিয়ে ভার্চুয়ালি সুন্দরী প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছিল গত মাসে। ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা যায়, ইতিমধ্যে এর আয়োজকরা সেরা 10 প্রতিযোগীর নাম ঘোষণা করেছে, যার মধ্যে আছে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান। তবে চলতি বছরের এপ্রিল মাসে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানভো আয়োজন করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই। বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। চূড়ান্ত পর্বে থাকা 10 এআই সুন্দরীর মধ্যে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান, তার ক্রিয়েটর ফ্যাশন ও রেসিং প্রোডাক্ট রিটেল শপ অনিক্স হাব। এলিজা খান একজন জেনজি ফ্যাশনিস্তা যে ভ্রমণ করতে পছন্দ করে। তার ক্রিয়েটর ফ্যাশন ও রেসিং প্রোডাক্ট রিটেল শপ অনিক্স হাব। মিস এআই প্রতিযোগিতার আয়োজকদের একজন ফ্যানভো সহ প্রতিষ্ঠাতা উইল মোনানাস। এআই প্রতিযোগিতাটি নিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি ভবিষ্যতে এই প্রতিযোগিতা এআই প্রযুক্তি খাতে অস্কারের সমমর্যাদা পাবে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। 2024-2025 অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন কারিতাস উদ্যম প্রকল্প। আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান, মানববন্ধনটি সাভার সিটি সেন্টারের সামনে ঢাকা আরিচা মহাসড়কে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন, ক্যাপ পরিধান করেন। মানববন্ধন শেষে আলোচনা সভা হয় স্থানীয় একটি বিদ্যালয় মিলনায়তনে। আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত 2 থেকে 3 বছরে দেশে প্রধান খাদ্যপণ্য সহ সব ধরনের ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। ভোগ্যপণ্যের মূল্য যাতে কমে আসে সেই মাফিক কর কাঠামো সাজাতে হবে আগামী বাজেটে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারের সহায়তায় ভোগী গরিব মানুষের কষ্টের মাত্রা
বেড়েছে। বর্তমানে যে হারে সরকারের কাছ থেকে গরিব লোকেরা ভাতা পাচ্ছেন তা দিয়ে তাদের আর চলছে না। তাই সামাজিক কর্মসূচি পরিসর বৃদ্ধি করা দরকার নতুন বাজেটে। সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর জোর দাবি করেন বক্তারা। মানববন্ধনে স্থানীয় জনগণ, বস্তিবাসী, শিক্ষক, স্থানীয় সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী সহ নানা পেশাজীবী জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহমেদ খান, সাবেক সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, সুমন জন রোজারিও ও মনির হোসেন সহ প্রমুখ। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট যাবার ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন প্রতিনিধির সংবাদ।
নরসিংদীতে হ্যালোথেন এবং এর বিকল্প আইসোফ্লোরেন বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার করেছে সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট অ্যান্ড সার্জন সাস। ডাক্তার অসীম কুমার ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন প্রফেসর এস এম মাহবুবুল আলম। নরসিংদী জেলা প্রতিনিধি আলামিন মুন্সি জানান, শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হ্যালোথেন এবং এর বিকল্প আইসোফ্লোরেন বিষয়ে সেমিনার উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার সুখরঞ্জন সাহা। সেমিনারে প্যানেল অফ এক্সপার্টে নেতৃত্ব দেন সার্জারদের টিম লিডার অধ্যাপক সুবিনয় কৃষ্ণ পাল, অ্যানেস্থেটিস্টদের টিম লিডার অধ্যাপক এস এম মাহবুবুল আলম এবং ক্লিনিক মালিক সমিতির টিম লিডার ডাক্তার এহতেশামুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমের সাবেক সভাপতি ডাক্তার গোলাম দস্তগীর ও বিএমের সাধারণ সম্পাদক ডাক্তার সাজিদুল হক অপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার পলি সাহা। এ সময় নরসিংদী জেলার ক্লিনিক মালিক, সকল অ্যানেস্থেটিস্ট ও সার্জন সহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বলিউড থেকে বিজেপির সংসদ সদস্য হওয়া কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগ ওঠা নারী কনস্টেবল কুলবিন্দর কৌরকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তাকে। শুক্রবার কুলবিন্দরকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, কৃষক আন্দোলনে অংশ নেওয়াদের অপমান করে দেওয়া বক্তব্যের জেরে কুলবিন্দর কৌর নামে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ওই নারী সদস্যকে বহিষ্কার এবং গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের হয়েছে বলে জানায় এনডিটিভি। বৃহস্পতিবার ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার অভিযোগ ওঠে সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দরের বিরুদ্ধে। ঘটনা তদন্তে এর মধ্যে একটি কমিটি গঠন করেছে সিআইএসএফ কর্তৃপক্ষ। প্রতিবেদন মতে, ভারতের 2020-21 সালে কৃষক বিক্ষোভের সময় আন্দোলনে অংশ নেয় পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। মূলত এ কারণেই পাঞ্জাবের অধিবাসী কুলবিন্দর কঙ্গনার উপর ক্ষুব্ধ ছিলেন। জানা যায়, কুলবিন্দর পাঞ্জাবের সুলতানপুর লোধির বাসিন্দা। তিনি 2 বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে দায়িত্ব পালন করে আসছিলেন। তার স্বামীও সিআইএসএফ এর সদস্য। এছাড়া কুলবিন্দরের ভাই শের সিং একজন কৃষক নেতা। তিনি কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক। জিও সিনেমার অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়েছে বিগ বস ওটিটির অনিল কাপুরের প্রথম লুক। যে লুক দেখেই দর্শকরা ভালোই বুঝতে পারছে যে বলিউড মেগাস্টার সালমান খানের দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নায়ক সিনেমা খ্যাত অভিনেতা। অনিল কাপুরের প্রকাশ পাওয়া ফার্স্ট লুকে দেখা যাচ্ছে কালো কোট আর প্যান্ট পরে বসে আছেন অনিল। 2 হাত জোর করে মুখের সামনে নিয়ে বিজ্ঞের মতো ভাবছেন তিনি। প্রকাশ পাওয়া লুক দেখে অনেক নেটিজেন বলছেন, বিগ বসের ঘরে এবার অনিল কাপুর বাড়তি উত্তেজনা নিয়ে আসতে পারেন। এর আগে প্রমোতেও বাজিমাত করেছিল অনিল। প্রমোতেও অনিলের ছিল আলাদা আকর্ষণ। প্রমো শুরু হয়েছিল অনিল কাপুরের একটি ভয়েস ওভার দিয়ে। আলো আধারের মধ্যে একটি বাদশাহী চেয়ারে বসেছিলেন অনিল। পাশ থেকে একজন বলে ওঠেন, স্যার ঝাক্কাস। যার উত্তরে অনিল বলেন, বহুত হো গয়া ঝাক্কাস, কাটতে হয় না কুস আর খাস। তবে নেটপাড়ায় নেটিজেনদের একাংশ অনিলের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেলেও অন্য একদল খেপেছেন। মূলত সঞ্চালনা থেকে বলিউডের ভাইজান খ্যাত সালমান বাদ পড়ায় সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু করেছেন তারা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। গতকাল পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। ডালাসের শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রৌফ কিংবা নাসিম সাদের বোলিং তোপ সামলে পাকিস্তান 159 রান তাড়ায় ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় দেশটি। সেখানে আমিরের এলোমেলো বোলিং শেষমেশ জয়ের আনন্দে ভাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর দলটির সমালোচনা হবে, এটি স্বাভাবিক। তবে সেই সমালোচনা অধিকাংশই হচ্ছে বাবর আজমকে নিয়ে। এমনকি ভারতের ক্রিকেট বিশ্লেষকরাও ধুয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ককে। এমন মন্থন ইনিংসের জন্য বাবরকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাবরের ইনিংসের সমালোচনায় তিনি লিখেছেন, এমন ব্যাটিং সহায়ক উইকেটে 40 বলের বেশি খেলে আপনার স্ট্রাইক রেট 100, এটা কোনোভাবেই দলকে সাহায্য করে না। পাঠানের মন্তব্যের সঙ্গে মিলে গেছে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষা ভোগলের মতামত। টুইটারে হর্ষা লিখেছেন, বাবর আজমের আমি অনেকগুলো ভালো ইনিংসের সাক্ষী। 43 বলে 44 রানের ইনিংসটি সেগুলোর মধ্যে পড়ে না। এমন দুর্দান্ত উইকেটেও অদ্ভুতভাবে ওকে ছন্দহীন মনে হয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী ভারত চীন সফর, আলোচনায় তিস্তা প্রকল্প। প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নামুল ইসলাম খান প্রজ্ঞাপন জারি। বেঞ্জির স্ত্রীর নামে কেনা জমি ফেরত চান মালিকেরা। মোদির শপথ অনুষ্ঠান 9 জুন সন্ধ্যায়, শেখ হাসিনা যাচ্ছেন শনিবার। হজের তারিখ ঘোষণা করল সৌদি আরব। এআই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা।
এবং হারলো পাকিস্তান, বাবরকে ধুয়ে দিলেন ভারতের ক্রিকেটার বিশ্লেষক। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট যদি ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।